দেখছেন এটা নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা গত কয়েকদিন ধরে দেখেছেন যে দেশের পরিস্থিতি বেশ উত্তাল সময় গেছে এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে একটা সহিংসতার অবস্থা আমরা দেখতে পেয়েছি। দেশের অর্থনীতি একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের পোশাক খাতের খবর বা কথা যদি আপনাদেরকে আলাদা করে বলি, সেখানেও কিন্তু বেশ চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এই সব কিছু নিয়েই রপ্তানি খাতে কতটুকু চ্যালেঞ্জ পড়েছে এবং সার্বিক পোশাক খাতে আসলে কতটুকু সংকটের মুখে পড়েছে নিয়ে আমরা আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক অর্থ মাইক্রোফাইবার গ্রুপ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে। শুরুতে আমরা বলছিলাম বেশ একটা সংকটের সময় আমরা পার করছি এই মুহূর্তে এসে, এবং দেখা যাচ্ছে যে দীর্ঘ একটা সময় ধরে ইন্টারনেটেও বেশ একটা বিঘ্ন ঘটতে দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি মিলে একজন ব্যবসায়ী হিসেবে কেমন দেখতে পাচ্ছেন অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, একটি সময়োপযোগী বিষয়কে আপনি আজকে তুলে এনেছেন। এটা আমাদের আসলে খুবই একটা বার্নিং ইস্যু বর্তমানে, যে আমরা যে কাজগুলো করছি, তৈরি পোশাক শিল্প, আপনি জানেন বাংলাদেশের অর্থনীতির একটা মেরুদণ্ড। তো আমরা বিদেশি বাইরদের সাথে কাজ করি, তারা কিন্তু সবসময় আমাদের সাথে একটা ক্লোজ কন্ট্যাক্টে থাকে। তো বিগত এই কোটা বিরোধী আন্দোলনের যেই সহিংসতা বা যাই কিছু ঘটলো, তাতে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেলাম। প্রায় 7 দিন বলতে গেলে আমরা আমাদের বাইরদের সাথে কোনোভাবে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারিনি। এটা আমাদের একটা বিরাট সেটব্যাক বলবো আমি, যে এটা আমাদেরকে বায়ারদের কাছে আস্থাহীনতার একটা বিষয় দাঁড় করিয়ে ফেলেছে আর কি। এর আগে আপনি জানেন যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ আমরা মোকাবেলা করেছি। সেই দুর্যোগের ধরন প্রকৃতি ছিল বিভিন্ন ধরনের, যেমন রানা প্লাজা দুর্ঘটনার কথা আমরা বলতে পারি, কোভিডের কথা বলতে পারি। কিন্তু এবারের যে বিষয়টা, এই বিষয়টা একটু অন্যরকম, যে আমরা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কেমন জানি মনে হচ্ছে যে আমরা হয়তো কি গাজায় আছি নাকি সিরিয়াতে বা অন্য কোনো আইসোলেটেড কোনো কান্ট্রিতে আমরা বসবাস করছি। বাইরেও মানে অবাক হয়ে গেছে বা তারা হতাশ যে একজনের সাথে কোনো ধরনের কন্ট্যাক্টে যেতে পারছে না। ইমেল নয়, ইন্টারনেট, টেলিফোন, হোয়াটসঅ্যাপ, সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তার কতটা প্রভাব পড়লো? এটা তো একটা প্রভাব। আমি মনে করি যে আমাদের যে যোগাযোগ বা আমাদের যে আস্থা বা বাইরেরা যে আমাদেরকে জানে যে আমরা কনফিডেন্ট, তৈরি পোশাক শর্ট টাইমে কোয়ালিটি প্রোডাক্ট এবং সস্তা শ্রমে আমরা রপ্তানি করতে পারি, এই যে একটা ইমেজ আমরা বিল্ড আপ করেছি গত 4 দশকে, এটা একটু হলেও ব্যত্যয় ঘটেছে, তারা একটু থমকে দাঁড়িয়েছে। তো তারপরেও আমাদের এই যোগাযোগ আবার পুনঃস্থাপনের পর বায়াররা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরাও তাদেরকে মানে আশ্বস্ত করেছি যে আমরা অতিরিক্ত কাজ করে তোমাদের যে গুডসগুলোকে আমরা টাইমলি শিপমেন্ট করতে পারবো আশা করি। এবং আমাদের সবচেয়ে এই দুর্যোগের মধ্যে একটা ভালো সংবাদ হলো যে আমাদের যে শ্রমিকরা আছে তারা কিন্তু খুবই সহনশীল এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা অতিরিক্ত কাজ করে যেই সময়টা আমাদের নষ্ট হয়েছে সেটাকে মেকআপ করার জন্য তারা বেশি পরিশ্রম করে, বেশি ওভারটাইম করে তারা আমাদের কাজগুলোকে পুষিয়ে দিবে। এখন বাইরেরা যদি আমাদেরকে একটু হেল্প করে, হেল্প বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের যদি কোনো ডিসকাউন্ট না দেয় বা আমাদেরকে এয়ার শিপমেন্টের কথা না বলে, তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আচ্ছা, বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন শিরোনামে কিন্তু আমরা বেশ তথ্য দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং শেষে আমরা পত্রিকাগুলোতেও যদি দেখতে পাই, সেখানেও আমরা দেখেছি বিদেশি ক্রেতারা বেশিরভাগই উদ্বিগ্ন। এবং সরকারের যে বহুমুখী একটা উদ্যোগ আসলে রপ্তানিকারকরা এই মুহূর্তে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মন্তব্য কি ধরনের উদ্যোগ হতে পারে? হ্যাঁ, সরকারের কাছে তো আমরা অনেক ধরনের উদ্যোগের কথা বলেছি। আমাদের ট্রেড বডিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন মিটিং করেছে তখন কিছু প্রস্তাবনা দিয়েছে। তো তার মধ্যে কিছু কিছু প্রস্তাবনা ইতিমধ্যে কার্যকর হতে চলেছে। বিশেষ করে আমাদের ইম্পোর্টের যে গুডসগুলো আপনার এই আমাদের যে পোর্টে যে পড়ে আছে, সেগুলোর যে পোর্ট ড্যামারেজ, এটা কিন্তু 7 দিনের জন্য একটা ওয়েভার দিয়েছে। এটা একটা ভালো দিক। আর বায়াররা যে আস্থাহীনতা বা যে একটা সংকটে তারাও আমাদের সাথে পড়েছে, সেটা আমরা ওভারকাম করার জন্য ইতিমধ্যে আমাদের সব ধরনের যোগাযোগ এবং তাদের যে লোকাল অফিস বা কান্ট্রি অফিস বা তাদের যে কোয়ালিটি কন্ট্রোল যারা করে, তারা ইতিমধ্যে আমাদের প্রোডাকশন ইউনিটগুলোতে তারা যাতায়াত শুরু করেছে, দেখছে যে আমাদের যে শ্রমিকদের উৎসাহ উদ্দীপনা এবং উদ্যোক্তাদের কোনো আন্তরিকতার কোনো ব্যত্যয় নেই। যে ঘটনা ঘটেছে সেটা তো আসলে আমাদের তৈরি পোশাক সংক্রান্ত বিষয় না, এটা একটা ন্যাশনাল ইস্যু এখানে এসে মার্চ করেছে। তো এটা তো আসলে হতেই পারে, এটা প্রাকৃতিক দুর্যোগ বলেন, তারপর আপনার যে কোভিড পরিস্থিতি বা রানা প্লাজা দুর্ঘটনা, ওগুলো তো আমরা কাটিয়ে উঠে আন্তর্জাতিকভাবে কিন্তু বায়ারদের কাছে আমরা আস্থার মধ্যে এসেছি, একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। দেখা যাক, আশা করি আমরা ভালোর দিকেই চেষ্টা করব। যদি
পরিস্থিতি আর খারাপ না হয়, আশা করি হবে না। তো সেক্ষেত্রে আমরা আবারও ঘুরে দাঁড়াবো এবং বায়াররা যে সস্তা শ্রমে ভালো পোশাক এই নিট অ্যাপারেল বাংলাদেশ থেকে নিচ্ছে, এটাতে কিন্তু তারা এর চেয়ে ভালো কোনো ডেস্টিনেশন কিন্তু পাচ্ছে না বলেই তো বাংলাদেশে আসছে। অবশ্যই, কিন্তু আমরা চায়নার পরে বর্তমানে আমরা দ্বিতীয় অবস্থানে আছি আপনার রপ্তানি দিক দিয়ে। একদম তাই। এবং আমাদের বেশ কিছু প্রতিবেশী যে দেশগুলো আছে তারাও কিন্তু একটা প্রতিযোগিতামূলক স্থানে চলে এসেছে এবং তাদের সঙ্গে টিকে থাকতে হলে কিন্তু আমাদেরকে আসলে নানা রকম উদ্যোগ নিয়ে আসতে হবে। রপ্তানির কথা আমরা বলছিলাম যে পোশাক খাতে যদি আমরা গত 4 দিনের একটা রপ্তানি ক্ষতি ধরি, সেখানে 6,400 কোটি টাকার রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটা পরিসংখ্যান যদি দেখি। এবং এই যে রপ্তানিতে একটা ক্ষতির সংখ্যা হলো, বাংলাদেশে পোশাক রপ্তানিতে কোনো আশঙ্কার জায়গা তৈরি হয়েছে কিনা? আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না, আশঙ্কা থাকবেই। এখন আমাদের বাকি দিনগুলো যদি আমাদের আর কোনো খারাপ কিছু না ঘটে, আমরা যদি সেটাকে পুষিয়ে দিতে পারি, আমাদের যে এক সপ্তাহের যে বিরাট বড় একটা অর্থনৈতিক বলেন বা সাপ্লাই চেইনের যে আমাদের একটা গ্যাপ হয়ে গেল, এটাকে যদি আমরা দ্রুত আমাদের দক্ষতা এবং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যে প্রোডাক্টিভিটি, এই সব কিছু মিলিয়ে যদি বায়ারদের কাছে আমরা দেখাতে পারি যে আমাদের যে গুডসগুলো সেটা তাদের কাছে পৌঁছে দিতে পারি সময় মতো, তাহলে হয়তো এই সময় ইয়েটা থাকে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এখন পর্যন্ত আপনারা ব্যবসায়ীরা কোনো রকম উদ্যোগ নিয়েছেন কিনা আলাদা করে? আমাদের উদ্যোগ হলো যে আমাদের শ্রমিকদেরকে বোঝানো যে এই যে সহিংসতা বা এই যে সংকট, এই সংকটের সাথে আসলে শ্রমিকদের কোনো স্বার্থ নেই। এটা হলো সম্পূর্ণ ভিন্ন একটা ইস্যু, এটা ছাত্রদের একটা বিষয়। আর শ্রমিকরাও বুঝতে পেরেছে যে এটাতে, এই আন্দোলনে তাদের তো কোনো স্বার্থ নেই বা এটার সাথে সংশ্লিষ্ট হওয়ারও কোনো কারণ নেই। এবং তারা যেটা বুঝে বা আমরা তাদেরকে যেভাবে কাউন্সিলিং করেছি যে এখন কিন্তু অনেক ধরনের ফ্যাক্টরিগুলোতে যেই আমাদের উৎপাদনের যে প্রসেস, সেই প্রসেসটা হলো আপনার পিস রেটে কিন্তু আমরা উৎপাদন হচ্ছে। তো পিস রেটে যদি উৎপাদনই হয়ে থাকে তাহলে সেটা হলো যে নো ওয়ার্ক নো পে, মোর ওয়ার্ক মোর পে। তারা যদি কাজ করে তাহলে তারা বেতন পাবে এবং তারা অধিক হারে তারা তাদের পারিশ্রমিক ড্র করতে পারবে। তো সেক্ষেত্রে তো তাদের যদি কাজ না করে, তারা যদি দূরে থাকে, আন্দোলন করে, এই আন্দোলনের সাথে তো তাদের কোনো স্বার্থ নেই, যার কারণে তারা কিন্তু মোটিভেটেড। এবং আমাদের ফ্যাক্টরি খোলার পর থেকে আমরা কোনো অশান্ত পরিবেশ দেখি নাই। ইভেন কারফিউর মধ্যেও কিন্তু তারা এসেছে, তারা 8টা থেকে 5টা পর্যন্ত যে নর্মাল 8 ঘন্টার যে শ্রমিক ঘন্টা বা যে মজুরির যে সময়টা, এই সময়ের বাহিরেও কিন্তু তারা ওভারটাইম, এক্সট্রা ওভারটাইম করে তারা কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা মানে অনুপ্রেরণা বা আমাদের একটা আশার বাণী আমরা মনে করি আর কি। অবশ্যই, এবং সেই সাথে আপনারা শ্রমিকদের স্বার্থ কতটা দেখছেন, তাদের নিরাপত্তা কতটা দেখছেন, সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আমরা আজকে চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত বা রপ্তানি খাতের চ্যালেঞ্জ নিয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলছিলাম। ডক্টর কামরুজ্জামান কায়সার আজকে আমাদের সঙ্গে আছেন। স্যার, আমরা বিরতি যাবার এক মুহূর্তে আসলে পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই আপনারা যথেষ্ট নিরাপত্তার সাথেই আসলে শ্রমিকদের কাজ করাচ্ছেন। এখন যদি একটু বলি যে অর্থনীতিবিদরা অনেকেই মনে করেন যে আর্থিকভাবে আসলে আমরা যতটা না ক্ষতি আসলে দেখতে পেয়েছি, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের ভাবমূর্তির, কারণ আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেখানে ফলো করে সেটা ছাপা হয়েছে। এবং এই যে ক্ষতিটা, সেটার দায় আসলে বহন করতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, সাধারণ মানুষকে। এই ভাবমূর্তিটা ফিরিয়ে আনার জন্য আপনারা কি কাজ করছেন বা কি করা উচিত এখন? আসলে বিষয়টা আপনি যথার্থই বলেছেন, যেটা আমরা একটা ইমেজ সংকটে আছি। হ্যাঁ, আমাদের যে প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, সেটা নিয়ে কোনো ঝামেলা নাই, বা ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট বা কর্ম পরিবেশের যে বিষয়টা আপনি বললেন, শ্রমিকরা কিন্তু যখন আমাদের কর্মস্থলে আসে, প্রোডাকশন প্ল্যান্টে যখন কাজ শুরু করে, সেখানে কিন্তু তারা শতভাগ নিরাপদ বলে আমরা মনে করি। আমরা সেই নিরাপত্তা দিচ্ছি। আপনারা জানেন যে কোভিড চলাকালীন সময়েও কিন্তু আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তেমন কোনো প্রাণহানি হয়নি বা বড় কোনো ক্যাজুয়ালিটিস ঘটেনি। তো সেটা যখন আমরা উতরিয়ে ফেলেছি, প্রায় আপনার 2 বছরকালীন এই কোভিডের পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে সক্ষমতা দেখিয়েছি। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের কর্ম পরিবেশে তাদের নিরাপত্তা নিশ্চিত রাখতে পারছি। সমস্যাটা হলো যে
আমাদের যে বায়াররা আমাদের উপর যে আস্থাহীনতার একটা বিষয় দাঁড়িয়েছে আর কি, এটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের ট্রেড বডি থেকে সরকারের কাছে কিছু প্রস্তাবনা গিয়েছে যে আমাদের অল্টারনেটিভ কিছু চ্যানেল করতে হবে। যে আমাদের যে বর্তমান যে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহর যে চ্যানেলগুলো আছে, এটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, যেটা হলো আর কি, এটার বিকল্প হিসাবে কি করা যায়, এটার বিকল্প হিসাবে যদি অন্য কোনো ব্যবসায়িক চ্যানেলটাকে ঠিক রাখা যায়, যেহেতু আমাদের কিন্তু এখন মানে আন্তর্জাতিক স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা কিছু ব্যাকআপ চ্যানেল আমরা তৈরি করতে পারি। যদি সেটা তৈরি করতে পারি, তাহলে এই ধরনের যদি ন্যাশনাল ক্রাইসিসে কোনোভাবে একটা এই যে ঘটনাটা ঘটলো, এই ধরনের কিছু ক্রাইসিস হলে পরে আমরা অল্টারনেটিভ চ্যানেলে অন্তত আমাদের বৈদেশিক যে যোগাযোগটাকে আমরা অব্যাহত রাখতে পারি। ওইটি আমাদের একটা বড় বিষয়, এটা আমরা সরকারকে প্রস্তাবনা দিয়েছি এবং এটা বিবেচনাধীন আছে। আচ্ছা, আমাদের কম্পিটিটিভ যে দেশগুলো আছে, যেমন চীনের কথা আমরা বলতে পারি, ভিয়েতনাম এবং ভারত আছে, এরকম অস্থিরতা তৈরি হলে বাংলাদেশে কোনো রকম সমস্যায় পড়তে পারে, কেমন মনে হয়? হ্যাঁ, তা তো অবশ্যই, যে তারা আমাদের প্রতিযোগী যারা আছে তারা তো চাবে যে তাদের প্রতিযোগী যারা ভালো করছে তাদেরকে কিভাবে আরো মানে ডাউন করা যায়, বা আমরা যাতে আরো ভালো করতে না পারি। আপনারা জানেন যে চায়নার পরেই কিন্তু নিট অ্যাপারেলে বিশ্ববাজারে আমাদের অবস্থান। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রথাগত যেই সস্তা যে শ্রমের এবং যে বেসিক যে কাজগুলো, এগুলো বরাবরই আমরা বলে আসছি, এই কাজগুলোর পাশাপাশি আমাদের একটু ভ্যালু এডেড কাজে আমাদের যেতে হবে। আমাদের ফরেন আর্নিংসও বাড়বে এবং আমাদের সক্ষমতার বিষয়টা বাইরেরা বুঝতে পারবে। আমরা এখনো কিন্তু আপনার বেসিক কাজই প্রায় 70% করি, তারপরে 20% মিডল এন্ডের কাজ করি, আর 10% করি আমরা ভ্যালু এডেড হায়ার বা ফেন্সি কাজ। আমাদের ফেন্সি কাজ, ভ্যালু এডেড কাজ বাড়াতে হবে, বাইরেদেরকে বোঝাতে হবে যে সেটা জন্য আমাদের অটোমেশনটা করতে হবে। তারপরে আমাদের ডিজাইন অ্যান্ড আমাদের যে ক্যাটালগ, এগুলো কিন্তু আমরা নিজেরাই এখন কিন্তু R&Dটাকে ডেভেলপ করেছি, আমাদের R&D আরও ডেভেলপ করতে হবে। তো এই সব কিছু মিলিয়ে যখন বায়াররা মনে করবে যে এখানে স্পোর্টস আইটেম দিলে পরে এখান থেকে কাজটা উঠে আসবে, এখানে যদি আমরা আরও ভ্যালু এডেড কিছু আমরা হায়ার এন্ডের কাজ দিই, সেগুলোতে এই বাংলাদেশ পারবে। সেটা আমাদের ইপিজেড এবং বিভিন্ন জায়গায় কিন্তু যেসব ফ্যাক্টরিগুলো এখন আছে তারা কিন্তু ভালো করছে। একটা জিনিস দাঁড়িয়েছে আপনার কোভিড পরবর্তীতে আর ওই রানা প্লাজার এই দুইটা দুর্যোগের পর বাংলাদেশের যে রিমিডিয়াল মেজার্স যেগুলো হয়েছে আপনার কমপ্লায়েন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা বায়ারদের আস্থা অর্জন করেছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার ওই রানা প্লাজার দুর্ঘটনার পরে কিন্তু বাংলাদেশের প্রাণহানি জনিত কোনো দুর্ঘটনা কিন্তু আর ঘটেনি এই গার্মেন্টস, এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট। এখন আরেকটা দুর্যোগ, এটা কিন্তু আবার নতুনভাবে সৃষ্টি হয়েছে, যাকে এটা সাময়িক, এটা কেটে যাবে আশা করি। তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু এডিশনের ক্ষেত্রে আমাদের বায়ারদের কাছ থেকে এই আস্থা এনে এই হায়ার এন্ডের কাজগুলো আনতে হবে, আর প্রাইস নেগোসিয়েশনে আমাদেরকে স্ট্রং হতে হবে। আমরা আর বলতে চাই না যে আমরা বেসিক কাজ করব বা তোমরা যা প্রাইস দিবে সেটা নিয়ে কাজ করব। তারা কিন্তু আমাদেরকে ভলিউম বাড়িয়ে দেয় আর প্রাইসটা কমিয়ে দেয়, বছরের পর বছর কমাতে কমাতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। তো সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে না, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা এটা তোমাদের রাখতে হবে, যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে কোভিড পরবর্তীতে আমাদেরকে প্রাইস বাড়িয়ে দিবে বা কমপ্লায়েন্স বা রিমিডিয়াল মেজার্সগুলো যদি আমরা সম্পন্ন করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে প্রাইস দিবে, কিন্তু আসলে কিন্তু সেটা তারা করেনি। আমাদের ট্রেড বডিগুলোকে আরো স্ট্রং বার্গেনিং এ যেতে হবে। বন্দরে আসলে পণ্য খালাসেও একটা সংকট আমরা দেখতে পেয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে পোর্ট যাতে কোনো ধরনের বিলম্ব পোহাতে না হয়, নির্বিঘ্ন এক্সপোর্টের জন্য সকলকে সমন্বিত কাজ করার একটা উদ্যোগের কথা বলা হয়েছে, অর্থনীতিবিদরা বলছেন। পোশাক রপ্তানিকারকদের 7 দিনের বন্দর ডেমারেজ চার্জ মওকুফ করা হয়েছে, এই সিদ্ধান্তটা আসলে কতটা সহায়তা দিয়েছে এই সময়? এটা আমদানির ক্ষেত্রে অনেক সহায়তা হয়েছে, কারণ যে এটা তো আমদানির জন্য আমাদের একটু উপকার হয়েছে, যে র ম্যাটেরিয়ালস গুলো বাইরে থেকে এসে পড়ে আছে, কারণ নরমালি 4 দিনের একটা ফ্রি থাকে, যে এখানে কোনো চার্জ হয় না, কিন্তু আমাদের তো প্রায় 10 থেকে 15 দিনের একটা ব্যাকলোটে আমরা পড়ে গিয়েছি। সেখানে 7 দিনের একটা আমাদের যে সুযোগটা দিয়েছে যে কোনো ড্যামারেজ লাগবে না, আমরা পণ্য খালাস করতে পারবো, এটা একটা ঠিক আছে। আর আমাদের যে রপ্তানির যে চ্যানেলটা, আমাদের যে টার্মিনালগুলোতে যে কনজেশন আছে, এই কনজেশনটা কমানোর জন্য আমাদের ওয়ান স্টপ সার্ভিসটাকে আরও অ্যাক্সিলারেট করতে হবে। তার পাশাপাশি আপনারা জানেন যে বিদেশি যে ভেসেলগুলো আছে, আমাদের তো আসলে ডিপ সি পোর্ট নাই, যার কারণে আমাদের এখানে পণ্য খালাস বা পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের এই আগে মাদার ভেসেল যেতে গেলে আগে এখান থেকে ছোট ভেসেলে সেটাকে ফিডার ভেসেলে করে মাদার ভেসেলে নিতে হয়। তো এই সার্বিকভাবে এই আমাদের যে পোর্টের যে সক্ষমতা বা পোর্টের এই
ফিডার ভেসেল থেকে মাদার ভেসেল পর্যন্ত নিতে এখানে যে আপনার 4-5 দিন বা 1 সপ্তাহ লেগে যায়, এটা যাতে আরও দ্রুত করা যায়, এক্ষেত্রে আমাদের পোর্টের সক্ষমতা, টার্মিনাল ফ্যাসিলিটিসগুলো আরও বাড়াতে হবে। আচ্ছা, পোশাক কারখানাগুলো কিছুদিন হলো যে খুলে দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু কাঁচামাল সংকট উৎপাদন নিয়ে একটা শঙ্কাও দেখা দিয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আপনি বুঝতেই পারেন, এটার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। সেটা আমদানি নির্ভর যেই কাঁচামালগুলো, আমাদের তো আসলে ধরেন আমরা ইম্পোর্ট বেসড একটা কান্ট্রি, আমাদের তুলো আনতে হয় বাইরে থেকে, তারপর কেমিক্যাল বা ক্যাপিটাল মেশিনারিজ, এগুলো কিন্তু অনেক কিছুই পোর্টে কিছু পড়ে আছে, কিছু অন দ্য ওয়ে আছে। তো এগুলোকে মানে লাইন আপ করে বা এগুলোকে আরও একটু কোঅর্ডিনেশন করে আর একটু ভালোভাবে সিনক্রোনাইজ করে রপ্তানি উপযোগী করার জন্য আমাদের সবগুলো মহল থেকে আমাদের ভালো একটা সহযোগিতা লাগবে। এখানে সরকারের নীতি সহায়তা, পোর্ট ফেসিলিটিজের সহায়তা, তার পাশাপাশি আমাদের বায়ারদেরও এখানে আন্তরিকতার একটা বিষয় থাকবে। তারা যদিও আমি মনে করি যে এই বিষয়টা তারা বুঝতে পেরেছে যে এটা আমাদের কোনো ব্যর্থতা না, এটা ন্যাশনাল ক্রাইসিস। কথা পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে এই মুহূর্তে সরকার এবং বিজিএমইএ যৌথভাবে সেল গঠন করে বায়ারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা উচিত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সেটা আবার করছে আমাদের বিজিএমই, বিকেএমই, বিটিএমইএ, যারা আমাদের যে মূল যে ট্রেড বডিগুলো আছে, তারা অলরেডি বায়ারদের কাছে মেসেজ দিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করছে, এবং বায়াররাও কিন্তু বুঝতে পেরেছে যে এটা তো একটা সাময়িক একটা অসুবিধা আমরা পড়েছি, এর চেয়ে তো আরও বড় বড় দুর্ঘটনা আমরা ফেস করে এসেছি। বাংলাদেশের সেই সক্ষমতা আছে, এটুকু আস্থা অন্তত বায়ারদের আছে। দেখা যাক আগামীতে যাতে আর কোনো সমস্যা না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়োজন একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য আবার একবার আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত নিয়ে কথা বলছিলাম। আমাদের আজকের অতিথি ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক অর্থ মাইক্রো ফাইবার গ্রুপ থেকে, তিনি আমাদের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছিলেন। আমরা আশা করছি যে সংকটে আমরা আছি সেটা অচিরেই কেটে যাবে এবং বাংলাদেশে যে শিল্পগুলো আছে তারা মাথা উঁচু করে আবারও ঘুরে দাঁড়াবে। এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো আয়োজনে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।